বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু ফজিলতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই দুর্যোগে সবাই সুস্থ এবং ভালো আছো। আমরা বিভিন্ন দীর্ঘদিন থেকেই সরাসরি পাঠ থেকে দূরে আছি, যার প্রেক্ষিতেই আমরা অনলাইনে ক্লাস শুরু করেছি। আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাসে আছো। আজকে আমরা জীববিজ্ঞান থেকে আলোচনা করব। সবাই নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা তোমাদের পাঠ্য বই এবং খাতা নিয়ে প্রস্তুত হও। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। জীবজগতে বা জীববিজ্ঞানে কোষ বিভাজন অতীব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। জীবের যাবতীয় জৈবনিক কার্যাবলী সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় কার্যাবলী এই কোষ বিভাজনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রত্যেকটা জীবের সৃষ্টি একটিমাত্র কোষ থেকে। সেই কোষ থেকে বৃহৎ আকারের জীব, আবার খালি চোখে দেখা যায় না এমন জীবও সৃষ্টি হয়। আমাদেরকে যদি চিন্তা করি, আমাদের দৈহিক আকৃতি, আমাদের থেকেও বিশাল বিশাল বড় আকারের জীব আছে, তথা উদ্ভিদ এবং প্রাণী আছে। যেমন একটা বট গাছ বিশাল আকৃতির হয়, তার সৃষ্টি একটা কোষ থেকে। হাতি স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী, হাতি বিশাল আকারের, তারও সৃষ্টি একটি কোষ থেকে। এখন এই কোষ থেকে সৃষ্টি হয়ে কিভাবে এত বিশাল আকারের প্রাণীতে রূপান্তরিত হলো বা এত বিশাল আকারের উদ্ভিদে রূপান্তরিত হলো, আমরা সে সম্পর্কেই জানব। সে সম্পর্কে জানার জন্য আজকে আমাদের এই আলোচ্যসূচি কোষ বিভাজন। কোষ বিভাজনের যেই প্রাথমিক পর্যায়, সেটা মূলত দুটো প্রক্রিয়া। এখানে আমি প্রথমে বলছি যে একটা কোষ থেকে আমাদের সৃষ্টি। এই একটা কোষ আসলে যখনই নিষেকক্রিয়া সম্পন্ন হয়, নিষেকক্রিয়া সম্পন্ন হওয়ার পর পূর্ব পর্যন্ত দুটো কোষ থাকে। নিষেকক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেখানে একটা কোষে রূপান্তরিত হয়। সেই একটা কোষে রূপান্তরিত হয়ে পরবর্তীতে কোষ বিভাজনের মাধ্যমে আকার, আকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সকল দিকেই বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটাই হচ্ছে মূলত কোষ বিভাজন। কোষ বিভাজনের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে প্রধান প্রক্রিয়া হচ্ছে, মূলত কোষ বিভাজন তিন প্রকার। কোষ বিভাজন তিন প্রকার। প্রথমটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। মাইটোসিস, মিওসিস, এই তিনটে প্রক্রিয়া। এই তিনটে প্রক্রিয়ার তোমরা অষ্টম শ্রেণীতে তোমরা এই তিনটে প্রক্রিয়ায় জেনে এসেছ। নবম দশম শ্রেণীতে অ্যামাইটোসিস প্রক্রিয়াটাকে একটু উজ্জ্ব রেখে মাইটোসিস এবং মিওসিস এই দুটো প্রক্রিয়াকেই গুরুত্ব দিয়ে গেছে। আমি সংক্ষেপে বলি, অ্যামাইটোসিস প্রক্রিয়াটা হচ্ছে, এটা
জীবের কোষ বিভাজন, তবে এই কোষ বিভাজন জীবের দৈহিক বৃদ্ধি অথবা বংশবৃদ্ধি, সেখানে এটা তেমনটা প্রভাব বিস্তার করে না। এটা হলো একটা কোষ সরাসরি বিভক্ত হয়ে যাওয়া, এখানে কোনো নিয়ম অনুসরণ করে না। নিম্ন শ্রেণীর যে সকল জীব আছে, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো মূলত অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। এখানে একটা কোষ থেকে লক্ষ লক্ষ কোষের সৃষ্টি হতে পারে। দ্বিতীয় যে প্রক্রিয়াটা আছে মাইটোসিস প্রক্রিয়াটা হচ্ছে, এই প্রক্রিয়ায় জীবদেহ ক্ষুদ্র থেকে বৃহৎ আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আকৃতিপ্রাপ্ত হয়, বিশাল আকারের ধারণ করে। যেটা একটু আগে বলে গেছি যে বিশাল আকারের বৃক্ষ, বড় বড় বৃক্ষ, সেগুলো এই মাইটোসিস প্রক্রিয়া। এই মাইটোসিস প্রক্রিয়াটা মূলত ঘটে জীবদেহে, উদ্ভিদ এবং প্রাণীর দেহে। আর মিওসিস প্রক্রিয়াটা হচ্ছে, এটা জীবের বংশবৃদ্ধির জন্য যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে মিওসিস প্রক্রিয়া। এই মিওসিস প্রক্রিয়ায় জীব, উদ্ভিদ এবং প্রাণীর দুটো থাকে, দুই ধরনের, পুরুষ এবং স্ত্রী। এদের জনন কোষ থেকে এই পুরুষ জনন কোষ এবং স্ত্রী জনন কোষ থেকে পুরুষ জনন কোষ থেকে পুংগ্যামেট এবং স্ত্রী জনন কোষ থেকে স্ত্রী গ্যামেট, এগুলো মিলে দুটো কোষ থেকে একটা কোষে পরিণত হয়। যেহেতু এখানে বিভাজনে কোষের সংখ্যা হ্রাস পাচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে মিওসিস। মিওস শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া। গ্রিক ভাষায় মিওস শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া। যাক, আমরা সেটাতে পরবর্তীতে আসব। পরবর্তী আলোচনায় আমরা মিওসিসে আসব। আজকে আমরা মূলত আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন নিয়ে। মাইটোসিস কোষ বিভাজনটা মূলত জীবদেহে সংগঠিত হয়। এর দ্বারাই জীবের দৈহিক আকৃতির পরিবর্তন হয়। সেটা বড় আকারের একটা কোষ থেকে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। এগুলো জীবের দেহকোষ। আর উদ্ভিদের বেলায় উদ্ভিদের দেহের বৃদ্ধিকারী অংশ যেটা আছে, যেমন কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, অর্থাৎ যেখানে ভাজক টিস্যু আছে সেই ভাজক টিস্যু অঞ্চলে মাইটোসিস প্রক্রিয়াটা সবচেয়ে বেশি হয়। অন্যান্য অঞ্চলেও হয়, তবে কাণ্ডের অগ্রভাগে বা শাখার অগ্রভাগে এবং শিকড়ের অগ্রভাগে মাইটোসিস বিভাজনটা বেশি হয়ে থাকে, যার জন্য এরা দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আর সম্পূর্ণ দেহে সংগঠিত হয়, সেটা ধীরগতিতে হয়, যার জন্য গাছ আস্তে আস্তে আকারে পার্শ্বে বেড়ে ওঠে। এখন আমরা মাইটোসিস বিভাজনের প্রক্রিয়াগুলো জানব। এটা আমরা সবাই জানি যে জীবকোষে, এবার উদ্ভিদ কোষ হোক, প্রাণী কোষ হোক, জীবকোষে কোষের দুইটা অংশ আছে। একটা হলো সেন্ট্রোমিয়ার, আরেকটা হচ্ছে নিউক্লিয়াসে মূলত এই মাইটোসিস বিভাজনটা সংগঠিত হয় কোষের নিউক্লিয়াসে। এখন নিউক্লিয়াস কি দ্বারা গঠিত সেটা আমরা জানি। নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস,
সুতার মতো, সুতাকৃতির জালের মতো যে বস্তুগুলো দেখা যায় অতি আণুবীক্ষণিক যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, সেগুলো হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম মূলত এই তিনটাই হচ্ছে প্রধান। এই তিনটাই হচ্ছে নিউক্লিয়াসের প্রধান অঙ্গ: নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস এবং ক্রোমোজোম। নিউক্লিয়াসের রসও আছে, তরল পদার্থ আছে, সেগুলো আছে। এখানে মাইটোসিস বিভাজনে মূলত প্রধানত অংশগ্রহণ করে থাকে ক্রোমোজোম। মাইটোসিস কোষ বিভাজনে প্রধান অংশগ্রহণ করে থাকে ক্রোমোজোম। তখন নিউক্লিয়াসের আকৃতি এবং ক্রোমোজোমের আকৃতিগুলো বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনের উপর ভিত্তি করে মাইটোসিস কোষ বিভাজনটাকে 5 ভাগে ভাগ করা হচ্ছে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং সর্বশেষ যে পর্যায়টা সেটা হচ্ছে টেলোফেজ। এই 5টা পর্যায়। এই 5টা পর্যায়ে নিউক্লিয়াস নিউক্লিয়াসের যে রূপান্তরগুলো ঘটে, রূপান্তর ঘটে একটা আপত্য কোষ থেকে, একটা মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষের সৃষ্টি হয়। এই সৃষ্টির প্রক্রিয়াটাই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এখন আমরা প্রথমে আসি প্রোফেজ। প্রোফেজ কি? প্রোফেজ, ফেজ দশা, প্রো মানে প্রাথমিক, প্রাথমিক দশা বা প্রাথমিক অবস্থা। কোষ বিভাজনের শুরুতেই যেই প্রক্রিয়াটা সংগঠিত হয় সেটাই হচ্ছে প্রোফেজ। সেই প্রোফেজে প্রথম যেই কাজটা ঘটে সেটা কি? আমরা একটা চিত্রের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে একটা কোষ, এর নিউক্লিয়াস আছে। এটা তোমরা আগেই জেনে এসেছ যে উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা একটু প্রান্তে অবস্থান করে, আর প্রাণী কোষের নিউক্লিয়াসটা কেন্দ্রে অবস্থান করে। তার কারণ হলো উদ্ভিদ কোষে কোষগহ্বর আছে, কোষগহ্বর থাকার কারণেই নিউক্লিয়াসের অবস্থানটা একটু সরে যায়। এই নিউক্লিয়াস, এটা হলো কোষের বহিরাবরণ, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে এখানে নিউক্লিয়ার পর্দা বাহিরে যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা। এর মাঝে বৃত্তাকার একটা অংশ থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিওলাস। এটাকে ঘিরে সুতার মতো পেঁচানো অনেকগুলো জালের মতো বিস্তার করে থাকে, সেগুলো হচ্ছে ক্রোমোজোম। আর এর ভেতরে নিউক্লিয়াসের তরল পদার্থ, তরল অংশ অবস্থান করে। আর এই সাইটোপ্লাজম, এখানে কোষের বাকি যে অংশগুলো আছে তাদের অবস্থান থাকে এই সাইটোপ্লাজমে। এখানে মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, উদ্ভিদের বেলায় প্লাস্টিড আছে, তারপরে এই সেন্ট্রোমিয়ার, আরও অনেক অন্যান্য যে ক্ষুদ্র অঙ্গগুলো আছে এগুলোর অবস্থান এখানে। এখন আমরা প্রথমে আসতেছি যে প্রোফেজ অবস্থায় কি হয়। প্রোফেজ এই অবস্থায় কোষের যে নিউক্লিয়ার পর্দা আছে বা নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেন এটা বিলুপ্তি ঘটে যায়। নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস এর
বিলুপ্তি ঘটে। ক্রোমোজোমগুলো পানির শোষণ করে, এগুলো সরু এবং লম্বা থাকে। এরা এই ক্রোমোজোমগুলো পানি ছেড়ে দেয়, পানি ছেড়ে দিয়ে আকারে খাটো এবং মোটা হয়, আকারে খাটো এবং মোটা হয়। এই ক্রোমোজোমগুলো আকারে খাটো এবং মোটা হয় এবং এরা ক্রোমাটিড অংশ ব্যতীত, এই ক্রোমাটিড অংশ ব্যতীত এরা একটা থেকে দুটোতে রূপান্তরিত হয়, দুইটি ক্রোমাটিড উৎপন্ন করে। আর ক্রোমোজোমগুলো স্বাভাবিক অবস্থায় যেহেতু আছে, সেহেতু এদের সংখ্যা গণনা করাটা একটু জটিল আকার হয়ে যায়। মূলত উদ্ভিদ এবং প্রাণীর দুটোরই প্রক্রিয়া প্রায় একই। তোমরা যদি বই দেখো, বইতে দেখলে উদ্ভিদের এবং প্রাণীর দুটো চিত্রই আলাদা দেখতে পাবে। তাহলে এখানে আমরা কিছু বৈশিষ্ট্য পেয়ে গেছি। সেই বৈশিষ্ট্যগুলো কি আমি আবার রিভাইজ করছি। সেটা হলো নিউক্লিয়াস আকারে বড় হয়, এই নিউক্লিয়াসটা আকারে বড় হবে। ক্রোমোজোম থেকে পানি হ্রাস পাবে। ক্রোমোজোম সরু সুতার মতো ছিল, এটার থেকে পানি যখন কমে যাবে, পানি শুকিয়ে যাবে, পানি কমে গেলে এগুলো আকারে খাটো এবং মোটা হবে। তখন যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে দেখা সম্ভব। আর প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হবে। এটা হলো সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হবে। এদেরকে বলা হচ্ছে ক্রোমাটিড। এটাই হলো প্রোফেজ বা প্রাথমিক অবস্থা। এরপরে যেটা, সেটা হচ্ছে প্রোমেটাফেজ। দ্বিতীয় অবস্থা প্রোমেটাফেজ। এই পর্যায়ে নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ারের আবরণী বা মেমব্রেন যেটাই বলি, সেটা বিলুপ্ত হয়ে যাবে এবং কোষের মেরু অঞ্চলে কোষের দুই প্রান্তে দুইটি মেরু সৃষ্টি হবে। কোষের দুই প্রান্তে দুইটি মেরু সৃষ্টি হবে। এই মেরু সৃষ্টি হবে, এটাকে বলা হবে স্পিন্ডল যন্ত্র। এখান থেকে আমি এখানে চিত্রটা এটা মুছে দিচ্ছি। এই ক্রোমোজোমগুলো আকারে খাটো এবং ছোট হয়ে তখন এটা সম্পূর্ণ কোষে ছড়িয়ে পড়বে। এইভাবে ছড়িয়ে পড়বে। যখনই প্রোমেটাফেজ পর্যায়ে আসবে, তখন এখানে মেরু সৃষ্টি হবে এবং স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে, সুতার মতো অংশ সৃষ্টি হবে। এই তন্তুগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। সেগুলো বৈশিষ্ট্য তো আমরা পরবর্তীতে আলোচনাতে আসবে। এরকম সুতার মতো এরা বৈশিষ্ট্য থাকে। এই যে ক্রোমাটিডগুলো আছে, মাঝখানে যেটা আছে ক্রোমাটিড, এই ক্রোমাটিডগুলো তখন এই স্পিন্ডল তন্তুটা দুইটা মেরু পর্যন্ত বিস্তৃত থাকে। তখন এই স্পিন্ডল তন্তুর সাথে এই
স্পিন্ডল তন্তু এবং ক্রোমাটিড এখানে যুক্ত হয়, একটার সাথে একটা যুক্ত হয়। সবগুলোর সাথে যে যুক্ত হবে এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবে যতগুলো ক্রোমোজোম আছে প্রত্যেকটা ক্রোমোজোম স্পিন্ডল তন্তুর সাথে, এই যে সুতার মতো যেগুলো আছে এই স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমাটিডগুলো, এই মাঝখানের যেটা আছে ক্রোমাটিড যুক্ত হবে। এটা হলো প্রোমেটাফেজ পর্যায়। যখনই এই স্পিন্ডল তন্তুগুলো একটার সাথে একটা যুক্ত হয় তখন মেরু থেকে এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হয়, যে রশ্মিটাকে বলা হয় স্টার রে। এই রশ্মিটাকে বলা হয় স্টার রে। তাহলে এই গেল প্রোমেটাফেজ পর্যায়। প্রোমেটাফেজ এবং মেটাফেজ, প্রোমেটাফেজ মানে মেটাফেজের প্রাথমিক পর্যায়, প্রাথমিক পর্যায়ে, আর দ্বিতীয় অংশটা হচ্ছে মেটাফেজ, যার জন্য প্রোমেটাফেজ এবং মেটাফেজ এ দুটোর মধ্যে অনেকটাই মিল থাকে। এ দুটোর মধ্যে অনেকটাই মিল থাকে। যে ক্রোমোজোমগুলো বিক্ষিপ্ত অবস্থায় ছিল প্রোমেটাফেজ পর্যায়ে এবং স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমাটিডগুলো যুক্ত হয়ে গেছে, এটা প্রোমেটাফেজ পর্যায়ে। মেটাফেজ পর্যায়ে এসে এই স্পিন্ডল তন্তুগুলো ক্রমশ মেরুর দিকে সরে যেতে থাকে, ক্রমশ মেরুর দিকে সরে যেতে থাকে। এখানে ক্রোমোজোমগুলোই তো ছড়ানো ছিটানো আছে, তখন ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তু মেরুর দিকে সরে যাচ্ছে বিদায় ক্রোমোজোমগুলো কেন্দ্রে চলে আসে। এভাবে সারিবদ্ধ হয়ে যায়। এই স্পিন্ডল তন্তু আমি কিছুটা দেখালাম যে স্পিন্ডল তন্তুগুলোর সাথে মেরুর সাথে সংযোগ আছে, ক্রোমোজোমগুলোর সাথেও সংযোগ আছে এবং ক্রোমোজোমগুলো কেন্দ্রে সুশৃঙ্খল, মোটামুটি শৃঙ্খলাবদ্ধ অবস্থায় অবস্থান করতেছে। এটা হলো মেটাফেজ পর্যায়। এই অবস্থায় ক্রোমোজোমগুলো প্রথম অবস্থায় পানি ত্যাগ করে এরা আকারে খাটো এবং মোটা হয়। মেটাফেজ পর্যায়ে এসে এরা আরও পানি অপসারণ করে আরও খাটো এবং আরও মোটা হয়। এটা হলো মেটাফেজ পর্যায়। তার পরবর্তী যে পর্যায়টা সেটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ পর্যায় মেটাফেজ পর্যায়েরই পরবর্তী রূপ। এখানে এই পর্যায়ে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে স্পিন্ডল তন্তুগুলো ক্রমশ খাটো হতে থাকে, আকারে ছোট হতে থাকে। আকারে ছোট হতে হতে এরা কেন্দ্র অভিমুখে সরে যায়, যার জন্য মাঝখানটা ফাঁকা হয়ে যায়। আমরা একটু চিত্রের সাহায্যে দেখি। এখানে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের কেন্দ্রে সুসজ্জিত অবস্থায় ছিল, কিন্তু অ্যানাফেজ পর্যায়ে এসে স্পিন্ডল তন্তু আকারে আস্তে আস্তে খাটো হচ্ছে
এবং ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলের দিকে সরে যাচ্ছে। মেরু অঞ্চলের দিকে সরে যাচ্ছে। মেরু অঞ্চলের দিকে সরে যাওয়ার সময় ক্রোমোজোমগুলো তখন এরা বিভিন্ন আকৃতি প্রাপ্ত হয়। এগুলোর আকৃতিটা তখন আগে ছিল এরা এই আকৃতির, এখন তাদের আকৃতিটা ভি, ইংরেজি বর্ণমালা বি এল জে, ভি এল জে বা আই, এই আকৃতি প্রাপ্ত হয়। এটা আমরা এখানে একটু লক্ষ্য করলে দেখি, যেটা বিপরীত দিকে থেকে দেখলে এটা ভি আকৃতির, এটা আই আকৃতির, এটা অনেকটা এল আকৃতির, এভাবে বিভিন্ন আকৃতি প্রাপ্ত হয়। তাহলে এই হলো অ্যানাফেজ পর্যায়। তারপর যেই পর্যায়টা আছে সেই পর্যায়টা হলো টেলোফেজ পর্যায় বা শেষ পর্যায়। টেলোফেজ পর্যায়ে এই ক্রোমোজোমগুলো মেরুর স্পিন্ডল তন্তু বিলুপ্ত হয়ে যায়, স্পিন্ডল তন্তু বিলুপ্ত হয়ে যায়, টেলোফেজ পর্যায়ে এসে স্পিন্ডল তন্তু, মেরু এবং স্পিন্ডল তন্তু বিলুপ্ত হয়ে যায়। ক্রোমোজোমগুলো যে আকার ছিল, আকৃতিতে ছিল, আকারে খাটো এবং মোটা, আকৃতি কোনোটা ভি, কোনোটা এল, কোনোটা জে, কোনোটা আই, এই বিভিন্ন আকৃতি ছিল। এখানে দুই দিকেই বিভাজিত সমানভাবে হয়ে গেছে। এখানে বিভাজিত হওয়ার পর তখন শেষ পর্যায়ে এসে এখানে মেরু ছিল, মেরু বিলুপ্ত হয়ে গেছে, স্পিন্ডল তন্তু ছিল, স্পিন্ডল তন্তু বিলুপ্ত হয়ে গেছে। বিভাজন শুরুর প্রক্রিয়াতে নিউক্লিয়ার পর্দা ছিল। নিউক্লিয়ার পর্দাটা বিভাজনের শুরুতে নিউক্লিয়ার পর্দাটা বিলুপ্ত হয়ে যায়। এখন এখানে আবার নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা সৃষ্টি হচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা সৃষ্টি হচ্ছে। নিউক্লিয়ার পর্দা সৃষ্টি হচ্ছে, নিউক্লিওলাসও সৃষ্টি হচ্ছে। এটা কেন্দ্রের ভেতরে হতে পারে, যে কোনো স্থানে নিউক্লিওলাস সৃষ্টি হচ্ছে। ক্রোমোজোমগুলো প্রাথমিক অবস্থায় পানি ছেড়ে দেয়, আর প্রোমেটাফেজ এবং মেটাফেজ পর্যায়ে পানি ছেড়ে আকারে খাটো এবং মোটা হয়। টেলোফেজ পর্যায়ে এসে তখন তারা আবার পানি শোষণ করে, নিউক্লিয়ার রস শোষণ করে তখন এরা আকারে লম্বা এবং সরু হয়। আকারে লম্বা এবং সরু হয়। এটা পানি শোষণ করে আকারে সরু এবং লম্বা হয়ে যায়। এবং এদের যেই সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার মাঝ বরাবর এরা বিভাজিত হয়ে যায়। মাঝ বরাবর বিভাজিত হয়ে এটা একটা থেকে দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে গেছে। একটা থেকে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হয়ে গেছে এবং পানি শোষণ করে এরা সরু সুতার মতো অংশ সৃষ্টি হয়। সেটা জালের মতো নিউক্লিওলাসটাকে ঘিরে আবর্তিত হয়। নিউক্লিয়াসটাকে ঘিরে ফেলে প্রথম পর্যায়ে কোষ যেভাবে ছিল সেভাবে হয়ে যায়। আর কোষের বাহিরের যে আবরণ আছে, উদ্ভিদ কোষের বেলায় কোষ প্রাচীর আছে, প্রাণী কোষের বেলায় কোষ পর্দা আছে বা মেমব্রেন আছে, সেই বরাবর যখনই এই
টেলোফেজ পর্যায়ে আসে তার আগ থেকে কিন্তু এখানে বিভাজন রেখা দেখা দেয়, এইভাবে বিভাজন রেখা দেখা দেয়। পরবর্তীতে অ্যামাইটোসিস প্রক্রিয়া, প্রথমে যেটা বলে গেছি, সে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় মাঝ বরাবর এটা বিভাজিত হয়ে যায়। বিভাজিত হয়ে গেলে একটা কোষ থেকে, একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হচ্ছে, একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হচ্ছে। এইভাবেই প্রতিনিয়ত কোষ বিভাজন চলতেছে। তাহলে আশা করি তোমরা মাইটোসিস কোষ বিভাজনটা বুঝতে পেরেছ এবং এই বিভাজন প্রক্রিয়ার বর্ণনার সাথে তার গুরুত্বটাও তোমরা উপলব্ধি করতে পেরেছ। মাইটোসিস কোষ বিভাজন জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা বলে রাখি যে এই কোষে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া বা 46টা, 23 জোড়া বা 46টা। এই 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থেকে এখানে এই অংশে আসছে 23টি, এই অংশে আসছে 23টি। তাহলে 23 23 46, 23 আর 23-এর যোগফল 46। এখন তোমাদের হয়তো প্রশ্ন জাগবে যে তাহলে এখানে তো 23টা গেল, এখানে একটা কোষে তো 46টা বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। হ্যাঁ, এখানে যখন ক্রোমাটিডগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, এই ক্রোমাটিডটা এখানে ছিল, এটা যখন চলে গেছে তখন এখানে একটা একটা ক্রোমোজোম দুইটা ক্রোমোজোমে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে 23 গুণ 2 সমান 46টা। এখানে 22 জোড়া আছে দেহকোষ আর 1 জোড়া আছে জনন কোষ। যেই জনন কোষটা বা জনন ক্রোমোজোমটা পরবর্তীতে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কোষ বিভাজনে অংশ নিবে, সেই কোষ বিভাজনটা হবে মিওসিস কোষ বিভাজন। সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর মাইটোসিসের কোষ বিভাজনের গুরুত্ব আশা করি সবাই বুঝতে পেরেছ। মাইটোসিস কোষ বিভাজন ছাড়া আজকে আমরা যেভাবে আছি, যে অবস্থায় আছি, সে অবস্থায় দেখা সম্ভব হতো না। বড় বড় আকারের বৃক্ষ, এটাও দেখা সম্ভব হতো না। জীবের বংশবৃদ্ধিটাও হতো না। সুতরাং মাইটোসিস বিভাজন জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এর আলোকে বাড়ির কাজ করবে। বাড়ির কাজটা করে রাখবে। স্কুল খোলা গেলে আমরা তোমাদের বাড়ির কাজ পর্যবেক্ষণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।